শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন আগে প্যারিস থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমার কথা শুনতে হবে, না হলে আমি আবার ফিরে চলে যাব। সম্প্রতি একটি খবর সারা দেশে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় এবং সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমকে এই খবরটা প্রথমে দেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারপর গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির জবানিতে উঠে আসে প্রসঙ্গটি। তাদের সবার কথার সারমর্ম হলো রাষ্ট্র সংস্কার সহ অন্যান্য যেসব পরিবর্তনের দায়িত্ব তিনি নিয়েছেন সবার যথাযথ সহায়তা ও ভূমিকায় সেসব যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে কেন তিনি ধরে রাখবেন তার পদ। প্রধান উপদেষ্টার পদত্যাগের এই গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তির্যক কথাবার্তাও হয়েছে। কারো কারো মতে পদত্যাগের গুঞ্জন আসলে একটি প্রচারণা। তাদের মতে সংস্কার বাস্তবায়ন সহ অন্যান্য ইস্যুতে প্রধান উপদেষ্টার অবস্থান ও মতামত বাস্তবায়নের বিষয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই প্রচারণা চালানো হয়েছে। দর্শক আজকে কথা বলতে চাই কেন উঠেছিল এই পদত্যাগের গুঞ্জন কিংবা পদত্যাগের কথা, এবং তারপরে পদত্যাগ যে হয়নি কিন্তু তারও নিশ্চয়ই একটা প্রভাব থাকবে আমাদের বর্তমান রাজনীতিতে। এই সব কিছু নিয়ে কথা বলতে চাই। দর্শক আজকের বিষয় নির্ধারণ করেছি প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ এবং পরবর্তী ভূমিকা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় রাজনীতিবিদকে দিয়ে শুরু করে, তাই না সোহরাব ভাই? জনাব সাইফুল হক, একটুখানি বলবেন যে মানে অনেক মত পার্থক্যের পরেও তো কোনো দলই আসলে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি কখনোই তোলেননি। আপনার কেন মনে হয় যে এই পদত্যাগের কথা কেন বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা কি সহযোগিতা না পেয়ে, যেমনটি তিনি এসেই বলেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে, নাকি রাজনীতিতে একটা চাপ প্রয়োগ করার জন্য? কি মনে হয় আপনার? আমরা 25 তারিখেই তো তার সাথে আমাদের যে সাক্ষাৎ, তো সেই সাক্ষাতেই আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি হঠাৎ করে এরকম পদত্যাগের কথা বলছেন কেন। তিনি বললেন ওনার মন খারাপ ছিল। এর আগের কদিন ঢাকা শহরের আন্দোলন, অবস্থান, কিছুটা ঘেরাও, বিক্ষোভ। এর আগের দিন আপনি নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর প্রধান তিনিও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সব মিলে তিনি একটা চাপ অনুভব করছিলেন। বললেন তার মন খারাপ ছিল, তিনি নিজেই বিব্রত বোধ করেছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগের কথাটা ভেবেছিলেন। তিনি নিজে লিখতে চেয়েছিলেন। পরবর্তীকালে উপদেষ্টা যারা সদস্য তাদেরকে বললেন তাহলে আপনারা একটু লেখেন। পরে তারা লিখলেন, আবার তারা মিটিং করলেন, শেষ পর্যন্ত তারা তাকে রাজি করাতে সক্ষম হয়েছেন। এখন সময়টা এরকম না, এখন এরকম পদত্যাগ করার উচিত না। আপনার কি মনে হয় যে এইরকম মানে মন খারাপের বশে এরকম একটা সিদ্ধান্ত দেশের এই পরিস্থিতিতে এটা তো নেওয়া উচিত না? আপনি জানেন যারা এইসব পদে থাকেন তারা তো সংবিধান ছুঁয়ে যে শপথ নেন, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এটা হচ্ছে এই ধরনের সাংবিধানিক পদে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক প্রশ্নে মন খারাপ থাকতে পারে, আপনি বিষণ্ণ থাকতে পারেন, হতাশ থাকতে পারেন। যখন আপনি একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তখন এগুলো পাবলিকলি আসা, তখন এগুলো মানুষকে হতাশ করে, মানুষকে উদ্বিগ্ন করে, উৎকণ্ঠার মধ্যে নিয়ে যায়, এবং এটা সাংবিধানিক যে বড় দায়িত্ব তার সাথে এগুলো যায় না। আর যেমন আমি ওদিন ওনাকে পরিষ্কার করে বলেছিলাম যে আমার দাদুর এক উদাহরণ দিয়ে, যে মাঝ নদীতে যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী, তখন মাঝি পাল্টাতে হয় না। আমরাও বলেছি যে কেউ কথা বলেনি, যেটা আপনি উল্লেখ করলেন, কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি অথবা তার সরকারের পদত্যাগ দাবি করেনি। কিন্তু যে কথাটা আমরা আমি নিজে উল্লেখ করেছিলাম খুব নির্দিষ্টভাবে, কিন্তু আপনার সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা তো সবাই আপনাকে সমর্থন দিয়েছি। চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো অংশ কাউকে ডিরেক্টলি ইনডিরেক্টলি মদত যোগানো সরকারের কাজ না। কিন্তু এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে আপনারা কিন্তু নিরপেক্ষ ভূমিকাটা পালন করতে পারছেন না। সেজন্য আমরা বলেছি যে এটা আপনার পদত্যাগটা সংকটের সমাধান না, বরঞ্চ সংকটকে আরও
মানে এটাকে বলতে ঘনীভূত করার একটা আশঙ্কা আছে। সেদিক থেকে আপনি কি করতে পারেন? আমাদের দিক থেকে আমরা বলেছি যে আপনার যেসব কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছে, তাহলে আপনার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা দরকার, বিতর্কিতদেরকে সরিয়ে দেওয়া দরকার, প্রয়োজন বোধে এটাকে পুনর্বিন্যাস করা। আরেকটা আমরা বলেছি যে আর বেশ কিছু প্রশ্ন যেগুলো সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেটের বাইরে, আমাদের 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 কক্সবাজারের ভূখণ্ড ব্যবহার করে আরাকান পর্যন্ত যে মানবিক করিডোর দেবার যে তৎপরতা, চট্টগ্রাম সিপোর্টকে আমাদের প্রধান লাইফলাইন আমাদের ইকোনমির, এবং সেটাকে উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার যে পায়তারা, এ ধরনের বেশ কিছু তৎপরতা আমরা বলেছি এগুলো আপনার সরকারকে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। উচিত হবে তাহলে একদিকে আপনার সরকারকে নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা, আরেকটা যেসব প্রশ্নে আপনার সরকারকে বিতর্কিত করছে, প্রশ্নবিদ্ধ করছে, আপনাদের ইন্টেনশন নিয়ে জনমনে নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, আপনারা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে হাজির হয়েছেন কিনা, উচিত হবে সেগুলো থেকে আপনাদেরকে বেরিয়ে আসা, দলগুলোকে আস্থায় নেন, আলাপ আলোচনা করেন, বোঝাপড়া করেন। এবং আমরা বলেছি যে আমরা আপনার সরকারের অধীনে তো আমরা নির্বাচনটা করতে চাই, কিন্তু তার জন্য তো আপনাকে সেই নির্বাচন করবার মতন যে পরিবেশটা সবাইকে আস্থার মধ্যে নেবেন। আরেকটা বলে শেষ করি, ওনাকে বলেছিলাম যে আপনারা অপ্রয়োজনীয়ভাবে দলগুলোর সাথে আপনারা একটা দূরত্বটা তৈরি করছেন, অথচ এই দলগুলোর সমর্থনেই তো আপনারা সরকার এই দলের দূরত্ব নিয়ে আপনার কাছে আমি ফিরবো। তার আগে সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে কথাগুলো আসলে হলো যে এই সময়ে এসে যখন আসলে দেশে একটা রাজনৈতিক স্থবিরতা কাজ করছে, আমরা কোন দিকে যাব, অনেক অস্থিরতা অভ্যুত্থানে দেখেছিলাম, সেগুলো আসলে পর্যবসিত হচ্ছে কিনা সেই জায়গায় আছি আমরা, যেখানে বড় কোনো দাবি, তার প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবিই নেই বলতে গেলে, সেখানে তার এরকম একটি ঘোষণা বা কথার গুঞ্জন ওঠা, সেটা কতটা দায়িত্বশীল আপনি মনে করেন? এবং আরেক জায়গায় যেটি প্রকাশিত হলো একটি নবগঠিত রাজনৈতিক দলের যিনি প্রধান, তার মাধ্যমে আবার প্রথমেই তিনি তাকে মানানোর জন্য দেখাও করলেন, সেই পুরো ব্যাপারটি নিয়ে আপনি কি মনে করেন? না, অস্বাভাবিক নয়, আমি মনে করি উনি চাপের মধ্যে আছেন। এবং এটি কিন্তু তিনি যে রাজনৈতিক দলকে, মানে অন্য দল যার মনে করে যে তিনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন বা বেশি আস্থা যে রাজনৈতিক দলটির প্রতি নবগঠিত, সেই দলটির পক্ষ থেকে তার উপর চাপ বরং আরও বেশি। সুতরাং তিনি কেমন সেই চাপ? তারা তো অনেক কিছু দেখলাম যে 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে তো দাবি পূরণ করালো, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তো 3 দিন রাস্তায় থাকতে হলো। সুতরাং চাপের নানা ধরন আছে, এটা তো আমরা প্রকাশ্যে যেটা দেখেছি, এর বাইরেও এটা ঠিক। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম থেকে তার দেশি বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার, টেলিভিশনের সাক্ষাৎকার, এগুলো দেখেন, তার যে একটা কর্মপরিকল্পনা ছিল, এবং বিমানবন্দরে এসে যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য থেকে সরকারের এখন যে কর্মকাণ্ড বা চেষ্টা, সেটা কিন্তু অনেকটা দূরত্বের। তখন ছিল সবাইকে নিয়ে আমরা একটি দেশ গঠন করতে চাই, যার অপরাধী তাদের বিচার হবে, কিন্তু কাউকে বাদ দিয়ে নয়। মানে আমরা যে রাষ্ট্রটা তৈরি করব, যে রাষ্ট্রটা সামনে এগিয়ে নেব, পুনর্নির্মাণ করব, সেখানে সবার অন্তর্ভুক্ত থাকবে, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই আকাঙ্ক্ষাটা কিন্তু তার ছিল। কিন্তু পরবর্তীকালে আমাদের জটিল, কুটিল এবং দুরভিসন্ধি অনেক ক্ষেত্রে যে রাজনীতি, যারা এটা বিভিন্ন রাজনীতি তো নানা রকম পরিস্থিতি, তারা নানাভাবে কিন্তু তার উপর চাপ সৃষ্টি করেছে, প্রত্যক্ষ পরোক্ষ। এবং সব রাজনৈতিক পক্ষগুলোই মনে করছে যে আমার যে দাবি এটি পূরণ করে নেবে, অথবা, এবং অনেক ক্ষেত্রে কিন্তু সরকারের নিষ্ক্রিয় থেকেছে যে এর মধ্যে না যাওয়া, কিন্তু আবার বাধ্য হয়েছে। সুতরাং আমি মনে করি যে এটি এক ধরনের, এই বার্তাটা শুধু অন্যদের নয়, বা কেউ কেউ মনে করে সেনাবাহিনীকে বার্তাটা দেয়া হতে পারে, কিন্তু আমার ধারণা যে বার্তাটা তিনি যে দলের কারণে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ আসা হয়েছে যে পক্ষপাতিত্বের, সেই দলকেও বার্তাটা দেওয়া। এবং পরবর্তীকালে দেখবেন যে ওই দলের ভাষা, ভঙ্গি, বক্তৃতা, বিবৃতি অনেকটা নমনীয়। এবং এরকম কথাও এসেছে যে তোমরা যদি আমাকে কাজ না করতে দাও, তাহলে আমি এই পদে থেকে লাভ কি? এটি শুধু যে বিএনপিকে বা শুধু যে অন্য দলকে না, এটা এক ধরনের আমি বলবো যে অসহায়ত্ব থেকেও
সাইফুল ভাই যেভাবে বললেন যে উনি তো এই কথাই বলেছেন, এখন যে প্রশ্নটি এসেছে তার দায়িত্ব কি? রাষ্ট্র সংস্কার, মানে রাষ্ট্র যাতে আবার স্বৈরতান্ত্রিক পথে ফিরে না যায়, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়া, সেক্ষেত্রে নির্বাচন অপরিহার্য। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাইফুল হক, আপনার কাছে একটু শুনি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মানে মত পার্থক্য আছে, যেটা খুবই স্বাভাবিক থাকবে। এটা এখন সংস্কারের থেকে বড় কথা নির্বাচন উপলক্ষে বেশি। আপনি আপনার একটু আগের কথা বলছিলেন যে সরকারই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব তৈরি করেছে। আবার সরকারের অভিযোগও নিশ্চয়ই এটাও আছে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কাজ করার জন্য যথাযথ সহযোগিতা করছেন না, যার ফলে আসলে এই ধরনের পদত্যাগের গুঞ্জন এসেছে। আপনার কি মনে হয় এই দূরত্ব তো আছে, এটা শিওর, এই দূরত্বটা কিভাবে মিটিগেট করা যায় কিংবা কেন এসেছে? আমি মনে করি এই দূরত্ব, এই প্রথমত দূরত্বটা তো অনাকাঙ্ক্ষিত এটা। কারণ আমরা এই সরকারকে তো আমরা বলতে এক কাট্টা সমর্থন দিয়ে আসছিলাম। তিনি যদিও আগ বাড়িয়ে ছাত্রদের দ্বারা নিযুক্ত এই কথাটা বলে তিনি খুব বিবেচনার পরিচয় দেননি। কারণ আমাদের তো 16 বছরের যে লড়াই, যেখানে অনেক আত্মত্যাগ, অনেকেরই রক্ত ঘাম পরিশ্রম জীবন দেওয়ার মধ্য দিয়ে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর যে বিশাল যে লড়াইটা, ওনার বক্তব্যের মধ্য দিয়ে তার প্রতিফলনটা কম ছিল। কিন্তু আমরা ওনার শব্দটা না ধরে আমরা সবাই তাকে সমর্থন দিয়ে আসছিলাম এ পর্যন্ত। আমি এই কথাটা বলেছি প্রধান উপদেষ্টাকে, যে দলগুলো আপনাকে যেভাবে সমর্থন দিয়ে আসছে, দুর্ভাগ্যজনকভাবে এই সমর্থনটাকে আপনারা ভালোভাবে কিন্তু কাজে লাগাতে পারেননি। পার্টি তো আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক আগে থেকে বলে আসছি, যখন থেকে আমরা যুগপথ শুরু করেছি আজ থেকে 3 বছর আগে। আমরা 23 সালের আমরা অগাস্টে এসে আমরা তো এই যে 31 দফা যেটা আমরা দিয়েছিলাম, তার মানে অনেক আগের 22 সালে, অনেক আগের কথা। তার মানে আমরা অনেকগুলো সংস্কারের ব্যাপারে আমাদের প্রায় কমিটমেন্ট আছে, জনগণের কাছে আমাদের অঙ্গীকার আছে। এই যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে, সেটাকে তো আমরা পুরোপুরি এটাকে আমরা সহযোগিতা করেছি। বরঞ্চ ঐক্যমত কমিশন স্প্রেডশিটের নাম করে যেভাবে তারা প্রশ্ন করেছেন, বাচ্চাদের MCQ পদ্ধতির মতন করে, সেটা সমালোচনা করলেও আমরা প্রত্যেকে মতামত দিয়েছি, সহযোগিতা করেছি, একাধিকবার বৈঠক হয়েছে। আমরা বলেছি কাজের গতিটাকে আপনারা জোরদার করেন, আপনারা স্পিড আপ করেন। এটা তো লম্বা সময় লাগার কথা না। কেন কথা না? কারণ অনেকগুলো ব্যাপারে তো আমাদের আগে থেকে আমাদের অবস্থান আছে, আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, যে পুরনো ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ধারায় কেউ যেহেতু ফিরতে চায় না, তাহলে আমার রাষ্ট্র সরকার সংবিধানের এরা ডেমোক্রেটিক, তার একটা রিফর্ম লাগবে। আরেকটা হচ্ছে যেটা ওদিনও আমি কথাটা বলেছি, সরকারের মধ্যে অনেকগুলো সরকার, তা আমরা বলেছি যে আমরা তো প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকারকে আমরা দেখতে চাই, কিন্তু আমরা দেখছি যে সরকারের মধ্যকার অনেকগুলো গভর্নমেন্ট, ব্যুরোক্র্যাটদের একটা গভর্নমেন্ট, ছাত্র তরুণরা তারাও এক ধরনের প্যারালেল গভর্নমেন্ট, অনেক দিন ধরে তারাও এটাকে অপারেট করছে। তো এই যে জায়গাগুলো, মানে পাওয়ারের অনেকগুলো সেন্টার, সিদ্ধান্তগুলো অনেকগুলো জায়গা থেকে আসছে। আমরা বলেছি এটাকে বন্ধ করা দরকার। এটাকে বন্ধ করে এটাকে এক কেন্দ্রিক গোটা রাষ্ট্রটাকে আপনি বলেছি প্রধান উপদেষ্টা কেন্দ্র করে ডিসিশন মেকিং গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখান থেকে হওয়া দরকার। তো আমরা এই জায়গাটা বলেছি, তো আমরা তো পরিপূর্ণ সহযোগিতা দিয়ে আসছি। তারপরে যখন ইলেকশন কমিশন থেকে শুরু করে সমস্ত পর্যায় পর্যন্ত সরকারের প্রবলেম হচ্ছে, তারা এজেন্ডার বাইরে যেটা বলছিলাম, তারা বিশেষ দল, বিশেষ ইডিওলজি, বিশেষ মতাদর্শ, বিশেষ অংশকে তারা বাড়তি রকমের সুবিধা দিতে যে বাকি দলগুলোর সাথে তারা এক ধরনের দূরত্বের জায়গাটা তারা তৈরি করেছেন। অথচ দলগুলো তো সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। সরকার যখন একটু বিপদে পড়ে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য তখন তারা মিটিংটা তারা ডাকেন, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো এনগেজমেন্ট দলগুলোর সাথে, মানে ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল ইস্যুস নিয়ে বা পলিটিক্যাল অথবা ইকোনমিক ইস্যুসগুলো, এগুলো নিয়ে সিরিয়াস কোনো আলোচনা কখনো তারা করতে চান না, তখন তারা করতে চান না। কিন্তু তারপরও আমরা বলেছি যে
আমরা সরকারকে আমরা এখন বদলাতে চাই না। তারপরে বলেছি আমরা আস্থা রাখতে চাই, কিন্তু আস্থা রাখার উপযোগী পরিবেশ তো সরকারকে তৈরি করতে হবে, সরকারকে তার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কারণ সরকার যদি এই ধারা তারা যদি অব্যাহত রাখেন, তাহলে তাদের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা। কারণ তাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাহলে দলগুলো ভবিষ্যতে এই সরকারকে নির্বাচনে যাবে কিনা, নির্বাচন করতে চাইবে কিনা, এটা আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু তো একটা বড় প্রশ্ন উত্থাপিত হবে। ধরুন এই যে মাননীয় প্রধান উপদেষ্টা জাপানে যে তিনি যে কথাটা বললেন যে একটা দল ছাড়া বাকি কেউ তো আর ডিসেম্বরে, তো কেবল একটা দলই ডিসেম্বরে নির্বাচন করতে চায়। তো এটা তো তথ্যভিত্তিক কোনো বক্তব্য না, বরঞ্চ একটা দুটো দল ছাড়া বাকি বিপুল অধিকাংশ দল বলেছে ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে নির্বাচনটা করা সম্ভব। আমরা বলেছি যদি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যদি পলিটিক্যাল উইল যদি কাজ করে, ডিসেম্বর কেন, তার আগেও নির্বাচন করা সম্ভব। আরেকটা হচ্ছে তারা ওই যে তিনি বলে ফেললেন তিনি ছাত্রদের দ্বারা নিযুক্ত, তিনি এই কথাটা বলার মধ্য দিয়ে তারা মনে করলো এখন তো আমরা যা খুশি করতে পারি। এই যে যা খুশি মনে করতে পারার যে মনস্তাত্ত্বিক জায়গাটা, এটার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার সরকার কিন্তু অনেকখানি দায়ী। কেউ কেউ আছেন ছাত্রদেরকে উস্কানি দেওয়া এবং তাদের প্রত্যাশাটাকে বাড়িয়ে দেওয়া এবং অন্যদেরকে উপযুক্ত মর্যাদা সম্মান, অন্যদেরকে রিকগনাইজ করা, অন্যদেরকে যুক্ত করা। একটা ডেমোক্রেটিক প্রসেসে আপনি তো সবাইকে যুক্ত করবেন, আপনি একটা ইনক্লুসিভ সমাজ করবেন, একটা বহুত্ববাদী সমাজ করবেন, তাহলে প্রতিটা ভয়েসকে তো আপনি শুনবেন, কথা বলবেন, তাদের সাথেও আপনার একটা অর্গানিক এনগেজমেন্ট থাকবে, বোঝাপড়া থাকবে। এই জায়গাটা ছাত্ররা মনে হয় এই ফলে তার এই কথাটা কিছুটা তিনি প্রথম দিকে তার এই যে কিছুটা লাই দেওয়া যদি বলেন, বাংলাদেশ থেকে লাই দেওয়া বলে, লাই দিতে তো এমন জায়গায় নিয়ে গেছেন তারা এখন ওই যে বলে না, এখন তারা মনে করেন তারা যা খুশি করতে পারেন। বিপ্লবের নামে কাজ এবং অকাজ সব কিছুকে, এই যে এখন মব সন্ত্রাস যেগুলো হয়েছে সরকার চলার পরে, সরকার ইতিমধ্যে সরকারের নাকের ডগায় যে কাজগুলো হয়েছে, সরকারকে এ ব্যাপারে কোনো কার্যকর কোনো উদ্যোগ নিয়েছে? কেবলমাত্র লিপ সার্ভিস দেওয়া ছাড়া, যে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এবং অনেকগুলো কাজ তারা করেছেন, যেই কাজগুলো বলতে পারেন সরকারের নাকের ডগায়। অভ্যুত্থানে পরপর হলে তার এক ধরনের গ্রহণযোগ্যতা থাকে, মানুষ তারপরে যখন আপনি সরকার ইন কমান্ড, তখন তো এই ধরনের কাজগুলোকে মনে করতে সরকারের পরোক্ষ ইন্ধন না থাকলে এই ধরনের এই কাজগুলোকে সরকারকে বন্ধ করা দরকার। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সোহরাব হাসান, আপনার কাছে নির্বাচন নিয়ে অনৈক্য এটা তো এখন একেবারে চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। আপনার কি মনে হয় এই যে একটা কথা উঠলো যে প্রধান উপদেষ্টা আসলে পদত্যাগ করতে যাচ্ছেন, তারপর সকলের অনুরোধ আবার তিনি থেকে গেলেন, এরপরে কি আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে বা এটার প্রভাব আসলে আমাদের পরবর্তী পরিস্থিতিতে পড়ছে কিনা? অনৈক্য, দূরত্ব, তার চেয়ে বড় হলো অনাস্থা। পারস্পরিক আস্থার উপরে কিন্তু এই সরকার শক্তি বাড়বে বা শক্তি দেখাতে পারবে। না হলে তো যদি সরকার এখন এই রাজনৈতিক দলগুলোর দাবি মেনে ডিসেম্বরেও নির্বাচন দেয় এবং পরিস্থিতির উপর যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তো একটা ভালো নির্বাচন করতে পারবে না, যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছেও বলেছে। তিনি যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আমরা গণমাধ্যমে জেনেছি এবং যারা অংশগ্রহণকারী তাদের দুজন বলছেন যে এখন সেই পরিবেশটা নেই। তার মানে প্রধান উপদেষ্টার আস্থার অভাব আছে। আস্থার অভাবের কারণে যে রাজনৈতিক দলগুলো বা পুরো পরিবেশ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না সরকার, যে কোনো কারণেই। রাজনৈতিক দল এর জন্য দায়ী হতে পারে, ছাত্র নেতৃত্ব দায়ী হতে পারে, যারা যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা হতে পারে, বাইরের কেউ হতে পারে। তো বাইরের কেউ হতে পারে, সেখানে তো আমরা প্রকাশ্যে দেখছি যে কীভাবে উস্কানি দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে, যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্যে, অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কী ধরনের উস্কানি দিচ্ছে, যে অমুক বাড়িতে দখল করো, অমুককে বিরুদ্ধে ব্যবস্থা নাও, তমুক বাড়ি ভেঙে ফেলো, বা এই ধরনের যে আইনের শাসন,
একটি রাষ্ট্র টিকে থাকে কিন্তু আইনের শাসনের উপর, এবং সেই আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করতে পারে, সরকারের প্রথম থেকে আইনের শাসনের প্রতি দৃঢ় অবস্থান থাকা প্রয়োজন ছিল, এবং সেখানে অনেক ক্ষেত্রে শিথিলতা দেখি। মানে মব জাস্টিস বা মব ভায়োলেন্স তো হতে পারে না, আইনের হাতে তুলে দেবে। কেউ যদি অপরাধ করে মনে হয় যে স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারী শক্তি, একজন আপনি দেখলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 84 বছর বয়স, আর তিনি হতে পারে যে অন্যায় করেছেন, তিনি তার পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছেন, কাউকে অন্যায়ভাবে শাস্তিও দিয়েছেন। মুক্তিযোদ্ধা, হ্যাঁ, না মুক্তিযোদ্ধা সেটা তো, কিন্তু তার কোনো কর্মকাণ্ডে কেউ আহত, কেউ বঞ্চিতও হতে পারেন, তার একটা প্রতিকার আছে যে তিনি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে তিনি করেছেন, তিনি পিএসসির সদস্য হিসাবে অনেককে মানে তাকে পাস কি বলে ফেল করিয়েছে, যেটা একজন বলেছেন যে তিনি সর্বোচ্চ লিখিত পরীক্ষার সর্বোচ্চ নম্বর পাওয়ার পরেও তাকে ফেল করানো হয়েছে। এটি দুর্ভাগ্যজনক এবং অন্যায়। এই অন্যায়ের তো প্রতিকার হবে আইনি পদ্ধতিতে, কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হলো সেটা হলো হত্যা চেষ্টা মামলা। এখন একজন অন্যায় করেছে কাউকে, সেটা তো ধারা আছে, সেই ধারা অনুযায়ী মামলা হবে। এরকম গয়রহ মামলা আমরা দেখলাম যে একজন অভিনেত্রী, হাজার উদাহরণ, এই যে হাজার উদাহরণটাই হচ্ছে এই সরকারের দুর্বলতা। গুলশানে এক বাড়িতে তো হলো যে বাড়িতে বললো যে এখানে স্বৈরাচারের দোসর আছে, পরে দেখা গেল সেখানে কেউ নেই। গাজীপুরে যে ঘটনা ঘটলো, এখন সরকারে এই ধরনের ঘটনা, সরকার প্রথমত হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সুষ্ঠু নির্বাচন করার জন্যে, আর রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে যে তারা গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে সরকারের যেমন ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলো না থাকলে তারা নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ যে এত তার পুলিশ, সশস্ত্র বাহিনী, এত ক্যাডার বাহিনী থাকা সত্ত্বেও দেশ পরিচালনা করতে পারলো না কেন, ভালোভাবে দেশ চালাতে পারলো না কেন? তার যে বিরোধী রাজনৈতিক শক্তিকে আস্থায় নেয়নি, তারা তাদেরকে শত্রু ভেবেছে। জাপানের বক্তব্যের পর কি মানে আরো একটু হতাশ হবে না অনেক রাজনৈতিক দল? না, হতাশ হবে, কিন্তু হতাশা কাটাতে হবে, সরকারের কার্যক্রম দিয়ে কাটাতে হবে। এখন ধরুন যে কথাটা বলা হচ্ছে, এই সরকারের একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত আছে, তার কার্যক্রমে যদি মনে হয় পক্ষপাত নেই তাহলে হতে পারে। আর আমি তো দেখিনি এটা বড় সমস্যা। ডিসেম্বর না জুন, এটা কিন্তু বড় সমস্যা না। এই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কখন নির্বাচনটা হওয়া হতে পারে। ডিসেম্বর না হয় যদি জানুয়ারি হয়, ফেব্রুয়ারি হয়, পরবর্তীকালে সেটাও হচ্ছে কিনা এটা তো একটা বড় প্রশ্ন। আলোচনাটা করতে হবে। এখন আলোচনাটা, এটাও কিন্তু একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন। বিএনপি 4 দিন ধরে প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সাক্ষাতের চেষ্টা করেছিলেন, তারা পাননি বলেই রাস্তায় এই ধরনের ঘটনা ঘটলো, এবং তারা লিখিত একটা বিবৃতি দিলেন, আর সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগও চাইলেন। এখন মানে এই বিষয়টা, এবং প্রথম থেকেই দেখবেন সমন্বয়টা তো উপদেষ্টা পরিষদের মধ্যেও তো সমন্বয় নেই, সমন্বয়ের অভাব আছে, ঘাটতি আছে। জনমনে তো রাজনৈতিক দলগুলো তো প্রকাশ্যে অভিযোগ করছেন যে উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টা চান নির্বাচন হোক, কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ চান যে নির্বাচন বিলম্বিত হোক, নির্বাচন এখন না হোক। আবার অন্য দল থেকেও, এনসিপি থেকেও আবার অভিযোগ করা হচ্ছে অন্য দল সম্পর্কে, এবং তারাও বিএনপির সমর্থক বলে উপদেষ্টা পরিষদের যে সমন্বয়হীনতা এবং তাদের মধ্যে আস্থার সংকট আছে, শুধু রাজনৈতিক দলগুলো না, সেটা তো দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদে কোনো একটি দল বিশেষ 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইছে, আবার আরেকটি দল অপর 3 জনের পদত্যাগ চাইছে। সুতরাং এক ধরনের মানে প্রধান উপদেষ্টাকেই কিন্তু এটি কি বলে মানে আমি চললাম বললে তার সমাধান হবে না, এই জায়গায় চললাম বললে হবে না, এবং এটি তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাইফুল হক, আপনার কথা দিয়ে শেষ করব। এই যে পদত্যাগ পরে করলেন না সকলের অনুরোধে, সকলে আবার বললেন আমরা চাই না আপনি পদত্যাগ করেন, আপনি থাকেন, আমরা চাই, তারপরে কি ওনার কাজে এবং পরিস্থিতিতে কোনো প্রভাব আসবে কিনা বা পরিবর্তন আসবে কিনা, একেবারে ছোট্ট করে? আমরা তো পরিষ্কার করে ওনাকে আমরা বলেছি যে আমরা চাই যে সরকার তার রাইট ট্র্যাকে সরকার ফিরে আসুক। যে সমস্ত প্রশ্নে বিতর্ক হয়েছে এগুলো থেকে তিনি নিজে বা সরকার তারা বেরিয়ে আসুক, রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করেন। কারণ সরকার যদি দূরত্বের জায়গাটা যদি বাড়িয়ে তোলেন,
আরেকটা কথা বলেছি, ধরুন যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে সামনে তো আরও অস্থিতিশীলের জায়গাটা বাড়বে। সরকার তো রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না অথবা বিরোধী কোনো পক্ষ না, কিন্তু তারা তাদেরকে বিরোধী পক্ষে নিয়ে যাচ্ছেন এবং এটা খুব আত্মঘাতী। সেজন্য ওই জায়গাটা না করে, কারণ এটা যদি চলতে থাকে আর অস্থিতিশীলতা এবং যেটা সুযোগটাকে দেশে এবং বাইরে অনেকে গ্রহণ করতে পারে। আর নির্বাচনে আর একটা গুরুত্বপূর্ণ কথা এসছে যে আপনি যত লম্বা সময় যাবেন তো ভবিষ্যতে পরিস্থিতি তো আরও বেশি তো আপনার এমনকি নিয়ন্ত্রণের বাইরেও তো চলে যাওয়ার ঝুঁকিটা কিন্তু বাড়তে থাকবে যদি দলগুলোর সাথে যদি আপনার আলাপ আলোচনা বোঝাপড়া যদি না থাকে। আমি লাস্ট যেটা বলেছি, মনে করি রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী এবং সামগ্রিক অর্থে ভোটার যারা আছেন, অ্যাকচুয়ালি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত একটা দোতনা, একটা সম্মিলিত একটা উদ্যোগের মতন। সব কিছু শেষ হয়ে গেছে, সুযোগটা হারিয়ে ফেলেছি, আমি এখনই এরকম মনে করতে চাই না। এই কদিনে রাজনৈতিক দল জনগণের ভাবনাটাকে বিবেচনার মধ্যে রাখবেন এবং তিনি, আমি মনে করি যে আরেকটু শক্ত হাতে হাল ধরবেন এবং সবাইকে আস্থার মধ্যে নিয়ে এবং তাকে নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাটাকে আমরা সম্পন্ন করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপনারা দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, সর্বশেষ খবর এই যে দুজন উপদেষ্টা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মোটামুটি সবাই বলেছে যে আমরা তার পদত্যাগ চাই না, আমরা চাই যে একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার জন্য এই সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাবে এবং আমরাও সেটাই চাই। আসলে অস্থিরতা, অনাস্থা এগুলো বাংলাদেশকে কোনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না, বরং জুলাই আগস্টে আমরা যে ঐক্য দেখেছি সেই ঐক্য আমাদের বজায় থাকুক, বাংলাদেশের কল্যাণে সকলে মিলে কাজ করে এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।